পরীর দেওয়া জাদুই ঘর আর জাদুই ফ্রক। অনেকদিন আগের কথা। সোনালি নামের একটা মেয়ে ছিল। সে তার ছোট বোন মুনমুনের সাথে বসবাস করত একটা ভাঙাচোরা ছোট্ট কুঁড়ে ঘরে। তাদের ঘরের অবস্থা খুবই খারাপ ছিল। সোনালি অতি কষ্ট করে তার বোনের সমস্ত শখ আহ্লাদ পূরণ করার চেষ্টা করত, কারণ সোনালির বাবা মা কিছু বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তার কাকারা তাদের সমস্ত জমি সম্পত্তি হাতিয়ে নেয়। সোনালি খুব কষ্ট করে লোকের বাড়িতে দিনমজুরের কাজ করে আর তাতেই টাকা পয়সা রোজগার করে। এভাবেই তার বোনের দেখাশোনা করে। এরকম ভাবে কিছুদিন কাটে। একদিন সকালবেলা সোনালি ঘুম থেকে ওঠে। আরে মুনমুন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়, তারপর আমি তোর জন্য ব্রেকফাস্ট করে রেখেছি। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে, তোকে তো স্কুলে যেতে হবে আর আমিও কাজে চলে যাচ্ছি। উঠে পড়বি কিন্তু। এই বলেই সোনালি কাজে বেরিয়ে পড়ে। সোনালি তাদের গ্রামের মুখিয়ার বাড়িতে কাজে যায়। বাড়িতে কাজে গিয়ে দেখে মুখিয়ার স্ত্রী তার উপর ভীষণ রেগে আছেন। মুখিয়ার স্ত্রী ছিলেন ভীষণই রাগী আর দজ্জাল প্রকৃতির মহিলা। সোনালিকে দিয়ে ঘরের অনেক বেশি কাজ করিয়ে নিতেন, কিন্তু টাকা দেবার বেলায় ভীষণ কম টাকা দিতেন সে সোনালিকে। আরে সোনালি, এত দেরি হলো তোর কাজে আসতে? ঘরে কত কাজ পড়ে আছে বলতো? আজকে আমার বাড়ির আরো দুটো চাকরের ছুটি হয়ে গেছে, তাই তোকে অনেক বেশি কাজ করতে হবে। নে, তাড়াতাড়ি কাজ করা শুরু করে দে। আরে মালকিন, তা কি করে হয়? আপনাদের বাড়িতে কাজ করার পর আমি আরো অন্য লোকের বাড়িতে কাজ করতে যাই। আপনাদের বাড়িতে শুধু ঘর মোছা আর বাসন মাজাই তো আমার কাজ। এখন যদি আপনাদের বাড়ির সমস্ত কাজই করতে যাই, তাহলে অপরের বাড়িতে কাজ করতে যাব কি করে? তাছাড়া আমার একটা ছোট বোনও আছে, ওর জন্য খাওয়া দাওয়ারও তো তৈরি করতে হবে। আমার সব কাজেই তো দেরি হয়ে যাবে মালকিন। আমি অত শত জানি না, আর তোর বোনের কাজের ঠেকা কি আমি নিয়ে রেখেছি নাকি? তুই যদি আজকে আমার বাড়ির সমস্ত কাজ না করিস, তাহলে তোকে আমি কাজ থেকে তাড়িয়ে দেব। আমি তোর জায়গায় অন্য কোনো মেয়ে রেখে নেব। এবার বল তুই কি করবি? না না মালকিন, আমাকে কাজ থেকে বাইরে বার করবেন না। আপনি তো জানেন মালকিন, আমি কত কষ্ট করে সংসার চালাই। কাজ থেকে বার করে দিলে আমার সংসারটা চলবে কি করে? এই বলে সোনালি তার বাড়ির সমস্ত কাজ করতে থাকে। বাড়ির সমস্ত কাজ করতে করতে সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। তার মাথায় থাকে এই বাড়ির কাজ করার পর তাকে আরো দুটো বাড়িতে কাজ করতে যেতে হবে। এইভাবে মালকিনের বাড়ির কাজ শেষ করে সে যখন বেরোবে, মালকিন, আমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি আসি। ঠিক আছে, যা। তবে মাথায় রাখিস, কালকে কাজ করতে আসতে দেরি যদি হয়, তাহলে আমি তোকে কাজ থেকে বাইরে বার করে দেব। সমস্ত কথা শুনে সোনালি বেরিয়ে আসে। তারপর আরো দুটো বাড়িতে কাজ করে ক্লান্ত শরীরে সন্ধেবেলা বাড়ি ফিরে আসে। তাকে সন্ধেবেলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসতে দেখে তার বোন জিজ্ঞাসা করে, আরে দিদি, তোমার আজকে আসতে এত রাত হলো কেন? আর বাইরে তো ভীষণ ঠান্ডা, তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন দিদি? তোমাকে কি আজকে প্রচুর কাজ করতে হয়েছে? আমার না খুব খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি রান্না করে দাও না। এইদিকে সোনালি সারা দিন কাজ করার জন্য খুবই ক্লান্ত ছিল। তার উপর বাড়িতে এসে আবার রান্না করে। তারপর তারা দুই বোন মিলে সেই খাবার খায় আর দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা মুনমুন ঘুম থেকে উঠে পড়ে দেখে 8টা বেজে গেছে, কিন্তু তার দিদি এখনো ঘুম থেকে ওঠেনি। আরে দিদি, তোমার কি হয়েছে বলো তো? তুমি এখনো ওঠোনি কেন? তোমাকে না তাড়াতাড়ি কাজে যেতে হবে। হ্যাঁ, আমাকে আজকে আবার তাড়াতাড়ি কাজে যেতে হবে, নয়তো মালকিন আমাকে ঘর থেকে বের করে দেবে বলেছেন। কিন্তু আমি যে যেতে পারছি না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে।
কালকে ওই ঠান্ডায় বাড়ি ফিরে আসার সময় মনে হয় ভীষণ ঠান্ডা লেগেছিল, তাই বোধহয় জ্বরটা এসেছে। সোনালির কথা শুনে মুনমুন খুব চিন্তিত হয়ে পড়ে। সে সঙ্গে সঙ্গে দিদির মাথায় জলপট্টি দিতে থাকে, কিন্তু সে দেখে তার স্কুলের সময় হয়ে গেছে। তখন সে বলে, দিদি আমাকে ক্ষমা করো, আমাকে তো স্কুলে যেতেই হবে। আজ আমার একটা পরীক্ষা আছে, আমি যদি স্কুলে না যাই তাহলে পরীক্ষাতে বসতেই পারবো না, আর পুরো বছরটাই নষ্ট হয়ে যাবে। তুমি নিজের খেয়াল রেখো, আমি পরীক্ষাটা দিয়েই চলে আসব। মুনমুন স্কুলের ভালো একজন ছাত্রী ছিল। সে স্কুলে গিয়ে পরীক্ষায় বসে। তার দিদির যেহেতু শরীরটা খারাপ ছিল, সেই ব্যাপার নিয়ে সে চিন্তিত হয়ে পড়ায় তার পরীক্ষা খুব একটা ভালো হয় না। সে যা করে হোক চটপট নিজের পরীক্ষাটা দিয়েই বাড়ি চলে আসে। বাড়ি এসে দিদির সাথে আবার কথা বলতে থাকে, কিন্তু তার দিদি তাকে কোনো উত্তরই দেয় না। সে দিদির কপালে হাত দিয়ে দেখে দিদির গা জ্বরে পুড়ে যাচ্ছে। আরে দিদি, তোমার তো জ্বর কমার বদলে গোটা গা পুড়ে যাচ্ছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে গো। আমি যাই, গ্রামের শেষে বৈদ্যবাবুকে ডেকে আনি। মুনমুন বেরিয়ে পড়ে। সেই গ্রামের শেষে একটা কুঁড়ে ঘরে থাকতো এক বুড়ো বৈদ্য। বৈদ্যকে নিজের বাড়িতে মুনমুন নিয়ে আসে। বৈদ্যবাবু অনেকক্ষণ ধরে তার দিদি সোনালীকে পর্যবেক্ষণ করার পর বলেন, তোমার দিদির ভীষণ জ্বর। তোমার দিদি খুব দুর্বল হয়ে পড়েছে। তোমার দিদিকে শহরের বড় হাসপাতালে ভর্তি করতে হবে, নয়তো তাকে সুস্থ করা খুব কঠিন হবে। আমার কাছে তেমন কোনো ওষুধ নেই। শহর থেকে সমস্ত ওষুধ আনতে হবে, কিন্তু তার জন্য তোমাদের অনেক খরচও পড়বে। আমার কাছে এই জড়িবুটি আছে। এই জড়িবুটি পেস্ট করে একটু দিদিকে খাইয়ে দাও, তাহলে হয়তো তোমার দিদি একটু সুস্থ বোধ করবে। এই বলে বুড়ো বৈদ্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে মুনমুন খুবই চিন্তায় পড়ে যায়, কারণ বৈদ্য বলেছে তাকে হাসপাতালে ভর্তি না করলে সুস্থ হবে না, আবার শহর থেকেও ওষুধ আনিয়ে খাওয়াতে হবে। কিন্তু তাদের কাছে এত টাকা পয়সা নেই যে সে দিদির চিকিৎসা করাবে। তাই সে খুব করে কান্না করতে থাকে। হে ওপরওয়ালা, তুমি একবার আমার মা বাবাকে কেড়ে নিয়েছো, এখন আমার দিদিই ভরসা। তুমি আমার দিদিকেও আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো কেন? ওপরওয়ালা, তোমার কি একটু আমাদের উপর দয়া হয় না? তুমি জানো দিদি আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। আমি আর দিদির কোনো উপকার করতে পারছি না, কিন্তু আমি দিদির এই দুঃসময়ে দিদির কোনো উপকার করতে পারছি না। দিদির এমনই শরীর খারাপ যে ও উঠতে পারছে না, আর এদিকে আমি দিদিকে ডাক্তারও দেখাতে পারছি না। কেন ওপরওয়ালা আমাদের সাথে এত খারাপ ব্যবহার কেন করছো? এই বলে মুনমুন ভীষণ কাঁদতে থাকে। এমন সময় আকাশপথে যাচ্ছিল এক পরী। সেই বাচ্চা মেয়ের কান্না শুনে নেমে আসে। কে যেন মনে হয় ভীষণ কান্নাকাটি করছে। এতটুকু একটা বাচ্চা মেয়ে এভাবে কাঁদছে কেন? যদি আমি তার কোনো উপকার করতে পারি তাহলে খুব ভালো হয়। আমাকে তো ওপরওয়ালা এই বিপদে পড়া মানুষগুলোর সাহায্য করতেই পৃথিবীতে পাঠিয়েছে। এই বলে পরীটা মুনমুনের কাছে চলে আসে। মুনমুনও তখন খুব কান্নাকাটি করছিল। তখন পরীটা মুনমুনকে বলে, তোমার কি হয়েছে বলো তো? তুমি এইভাবে কাঁদছো কেন? তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। তখন মুনমুন পরীকে তার সমস্ত দুঃখের কথা বলে। পরী সেই সব কথা মন দিয়ে শোনে। তারপর পরী একটা জাদু করে, আর সেই জাদুর ফলে তার দিদি সোনালী একেবারে সুস্থ হয়ে ওঠে। সোনালীকে সুস্থ হয়ে উঠতে দেখে মুনমুন খুবই আনন্দিত হয়। সোনালী পরীকে দেখে বলে, পরী,
আমাকে সুস্থ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা সমস্যা হলো, আমি আর কাজটা হয়তো করতে পারবো না। মালকিন হয়তো আমাকে কাজটা থেকে তাড়িয়েই দেবে। আর অন্য দুটো ঘরে কাজ করে কত টাকাই বা ইনকাম করব, যা দিয়ে আমার বোন আর আমার সংসার চলবে। আমাদের একটা কিছু সাহায্য করুন পরি, যাতে আমার আর বোনের একটু উপকার হয়। তোমাদের দুই বোনের এই ভালোবাসা দেখে আমি অত্যন্ত মুগ্ধ। তোমরা একে অপরকে খুব ভালোবাসো, তোমাদের মনও খুব ভালো। আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। আমি তোমাদের এই বাড়িটাকে একটা জাদুর বাড়ি বানিয়ে দেব। আর এই বাড়িটাতে বসে তোমরা যখন যা চাইবে তাই পাবে। তার সাথে তোমাদের একটা জাদুর ডিজাইনিং লেহেঙ্গা দেব। সেই লেহেঙ্গা পরে যখনই তোমাদের দুই বোনের মধ্যে কেউ একজন বলবে, তাকে ডিজাইনিং লেহেঙ্গা আরো ডিজাইনিং লেহেঙ্গা এনে দেবে। আর সেই লেহেঙ্গা তোমরা বাজারে বিক্রি করে তোমাদের চাহিদা পূরণ করতে পারবে। আশা করি তোমাদের আর কোনো আর্থিক অভাব হবে না। তোমরা দুই বোন ওই লেহেঙ্গা বিক্রি করবে, আর তার ফলে তোমাদের অনেক অর্থ উপার্জন হবে। একটা কথা মাথায় সর্বদা রাখবে, বিপদে পড়া মানুষকে যৎসামান্য অর্থ দিয়ে সাহায্য অবশ্যই করবে। সত্যি জাদুর পরি, যখনই আমাদের নতুন ডিজাইনিং জামা কাপড়ের দরকার পড়বে, তোমার ওই জাদুর লেহেঙ্গাটা পরে বললেই আমাদের এখানে ডিজাইনিং জামা কাপড়ের বৃষ্টি হবে। আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি একবার জামাটা পরে বলবো। এই বলেই মুনমুন জামাটা পরে নেয় আর জাদুর লেহেঙ্গাকে বলে, হে জাদুই পোশাক, আমাকে কিছু ভালো ভালো ডিজাইনিং পোশাক দাও তো। মুনমুনের কথা শেষ হতেই সঙ্গে সঙ্গে আকাশ থেকে ডিজাইনিং পোশাকের বৃষ্টি হয় আর সোনালি সেই সব জামা কাপড় এক জায়গায় জড়ো করে। দুই বোনের তখন ভীষণ আনন্দের সময়। পরি তার জাদু লাঠি ঘুরিয়ে সোনালিদের সেই ভাঙাচোরা কুঁড়েঘরকে সুন্দর একটা রাজপ্রাসাদে পাল্টে দেয়। সোনালি আর মুনমুন ওই রাজপ্রাসাদেরই একটা ঘরে তাদের নিজেদের ডিজাইনিং পোশাকের দোকান খোলে আর সঙ্গে সঙ্গে লোকজন সেই পোশাক কেনার জন্য ভিড় করে। সোনালি আর মুনমুন পরীকে বিদায় জানায়। পরি তারপর উড়ে তার নিজের দেশে চলে যায়। এইদিকে যখনই তাদের দোকানে ডিজাইনিং পোশাকের কালেকশন শেষ হয়ে যেত, তখনই মুনমুন আর সোনালি সেই ডিজাইনিং পোশাক পরে পোশাকের বৃষ্টি করতে বলতো আর সেই পোশাক আবার বিক্রি করত। এভাবে দুজনের বেশ ভালো টাকা উপার্জন হচ্ছিল আর তারা সব সময় চেষ্টা করত দরকারি মানুষদের সেই টাকা পয়সা দিয়ে সাহায্য করার। তারা প্রত্যেকদিন জাদুঘরের থেকে নিত্য নতুন দেশি খাবার চাইতো আর তাদের জাদুঘর তাদের সেই সব খাবার এনে দিত। দুই বোন আনন্দের সাথে বসে সেই খাবার খেত। Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about time.